আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ল অফ কন্ট্রাক্টের আরও একটি লেকচার আমরা আলোচনা করব। সেই বিষয়টি হলো ব্রিচ অফ কন্ট্রাক্ট, চুক্তিভঙ্গ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়, কোন পক্ষের কোন ধরনের অধিকার থাকবে, কোন পক্ষের কোন ধরনের দায় জন্ম নেবে, সেই বিষয়গুলো আমরা আজকের লেকচারে দেখব ইনশাআল্লাহ। ব্রিচ অফ কন্ট্রাক্ট এই বিষয় নিয়ে চুক্তি আইনের সুনির্দিষ্ট বেশ কয়েকটি ধারা আছে, সেইখানে আলোচনা করা হয়েছে। সেকশন 73 73 নম্বর ধারায় সেটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে প্রথমেই যে বিষয়টি থাকছে কনসিকুয়েন্সেস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। একটা চুক্তি যদি ভঙ্গ হয় তাহলে তার ফলাফল কি হয়। এখানে চুক্তি ভঙ্গের ফলে সাধারণত এক ধরনের লস হয়, স্বাভাবিকভাবে ধরে নেওয়া হবে লস হয়েছে, অর্থাৎ আমার একজন চুক্তির অধীনে যে ব্যক্তির একটা অধিকার ছিল সেই অধিকারটা যখন সে পেল না, সাথে সাথেই তার লস হলো। আর্থিক ক্ষতি এখানে হলেও তার লস, না হলেও লস। আমরা ল অফ টর্ট যখন আলোচনা করব তখন সেখানে দেখব লসের যে সংজ্ঞা, ড্যামেজেসের যে সংজ্ঞা, ইনজুরির যে সংজ্ঞা, সেখানে কীরকম। আমার একটা অধিকার আছে, সেই অধিকারটা নষ্ট হয়েছে মানেই ইনজুরি হয়ে গিয়েছে। তাহলে চুক্তিতে একটা পক্ষের একটা অধিকার তৈরি হয়েছিল, সেই চুক্তি যেহেতু ভঙ্গ হয়েছে তার মানে একটা পক্ষের লস হয়েছে। এখন প্রশ্ন হলো লস হওয়ার পরে সাথে সাথে আমি তার জন্য কোনো কম্পেনসেশন, কোনো ধরনের জরিমানা, কোনো ধরনের ক্ষতিপূরণ চাইতে পারি কিনা। কিছু কিছু ক্ষেত্রে আমি ক্ষতিপূরণ চাইতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণ চাওয়া যাবে না। ক্ষতিপূরণ চাইতে পারি এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে ক্ষতিপূরণ, লস হয়েছে যেহেতু ক্ষতিপূরণ চাইব, কিন্তু ক্ষতিপূরণ চাওয়া যাবে না এটা কীরকম, এই ব্যাপারেও চুক্তি আইনে সুনির্দিষ্ট বলা আছে। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। ফর হোয়াট টাইপ অফ লস কম্পেনসেশন ক্যান বি ক্লেইমড, কোন ধরনের লসের জন্যে আমি কম্পেনসেশন বা ক্ষতিপূরণ চাইতে পারি। এখানে লসটা যেটা হয়েছে, একটা চুক্তি যখন ভঙ্গ হয় তখন সেখানে বিভিন্ন ধরনের লস হতে পারে, কিন্তু চুক্তি আইন সেকশন 73 সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যে লসের জন্য আমি ক্ষতিপূরণ চাচ্ছি সেই লসটি অবশ্যই ওই চুক্তি ভঙ্গ থেকে ডিরেক্টলি ন্যাচারালি অ্যারাইজ করেছে। দ্য লস অ্যারোজ ন্যাচারালি, খুব স্বাভাবিকভাবে ওই চুক্তি ভঙ্গের কারণে এই লসটা হয়েছে। লস অ্যারোজ ইন দ্য ইউজুয়াল কোর্স অফ থিংস হুইচ দ্য পার্টিস নিউ টু বি লাইকলি টু রেজাল্ট ফ্রম দ্য ব্রিচ অফ দ্য কন্ট্রাক্ট। এখানে ইউজুয়াল কোর্স অফ থিংস, স্বাভাবিক যে বিষয়াদি আছে, স্বাভাবিকভাবে যা ঘটার তার থেকে এই লসটার জন্ম নিয়েছে। এবং এটা এরকম যে এই পার্টিরা, চুক্তির যে দুইটা পক্ষ, তারা জানতো যে চুক্তি ভঙ্গ হলে এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। তাহলে এই ধরনের যেগুলো অনুমেয়, যেগুলো অ্যাপ্রিহেন্ডেবল, যেগুলো ফোরসিএবল, আগের থেকে আমি বুঝতে পারি, দুইটা পক্ষ বুঝে, বা ন্যাচারালি ইন দ্য ইউজুয়াল কোর্স অফ থিংস যে ধরনের লস অ্যারাইজ করবে, শুধুমাত্র সেই ধরনের লসের জন্য কম্পেনসেশন ক্লেম করা যাবে। যদি লসটা এমন হয় যে ন্যাচারালি অ্যারাইজ করেনি, বা লসটা এমন দুইটা পক্ষের কারো জন্যেই এইটা অ্যাপ্রিহেন্ড করা, ফোরসি করা, প্রিডিক্ট করা সম্ভব ছিল না, অনুমান করা সম্ভব ছিল না, এমন ধরনের কোনো একটা লস হয়েছে, তাহলে সেইটার জন্য কিন্তু আমি কম্পেনসেশন ক্লেম করতে পারি না। একটা ছোট্ট উদাহরণ এখানে দেওয়া হচ্ছে। যেমন ধরেন যে এ বি এর কাছে, বি হচ্ছে একটা কমন ক্যারিয়ার, একটা বাহন, তার কাছে সে একটা মেশিন দিল, দিয়ে বলল, এ বলতেছে বিকে যে ভাই তুমি এই মেশিনটা আমার যে মিল আছে, মিল কারখানা, সেই মিল কারখানায় পৌঁছে দিবা, কারণ মিল কারখানাটা বন্ধ আছে কিছুদিন ধরে এই মেশিনটার অভাবে। ফর ওয়ান্ট অফ দ্য মেশিন দ্য মিল ইজ স্টপড ফর ফিউ ডেজ। এখন তুমি ওইটা ওখানে পৌঁছে দাও, পৌঁছে দিলে আমার কারখানাটা আবার সচল হবে। এখন বি যে ক্যারিয়ার বাহক, সেই মেশিনটা পৌঁছে দিতে দেরি করলো, আনরিজনেবলি ডিলে করলো, যুক্তিসঙ্গত ডিলে হয় না, সেটা অযৌক্তিক বিলম্ব সে করলো। তখন সেই ক্ষেত্রে এই এ এর একটা লস হলো। লসটা কেমন হয়েছে এটাই বোঝার বিষয়, যে লসটা কি তাহলে ন্যাচারালি অ্যারাইজ করেছে, কতটুকুর জন্য কম্পেনসেশন ক্লেম করতে পারবে, কতটুকুর জন্য পারবে না, এটা এখানে বোঝার বিষয়। এখন মেশিনটা যখন সময় মতো পৌঁছে দিতে পারে নাই, এই সময়ে এ যে মিল কারখানার মালিক, তার একটা চুক্তি হওয়ার কথা ছিল সরকারের সাথে, যে এখানে ধরেন একটা প্রিন্টিং প্রেস, সেখানে হয়তো কয়েক লক্ষ টাকার সে একটা প্রফিট করতে পারতো, যে ওই চুক্তিটা যদি হতো, তার ছাপার কাজটা যদি করতে পারতো, কয়েক লক্ষ টাকা হয়তো তার প্রফিট হতো। তাহলে সময় মতো মেশিন পৌঁছতে না পারার কারণে সরকারের সাথে ওই মিল কারখানার মালিক সে চুক্তি করতে পারে নাই, তার অনেক টাকার লস হয়েছে। কিন্তু এখন প্রশ্ন, এই লস কি তাহলে ন্যাচারাল লস, ইন দ্য ইউজুয়াল কোর্স অফ থিংস লস হয়েছে মনে করা হবে? আদালত বলছে এটা না।
এটা ইউজুয়াল কোর্স অফ থিংসে বা ন্যাচারালি অ্যারাইজ করা লস না, বরং ন্যাচারালি লস হলো অতটুকু, এই যে যতটুকু ডিলে হয়েছে, 10 দিন ডিলে হয়েছে বা 15 দিন ডিলে হয়েছে, তাহলে 15 দিনে ওই মিল কারখানায় স্বাভাবিক যে প্রফিট হয় একদিনের, সেটাকে 15 গুণ করলাম। স্বাভাবিক 15 দিনে যে প্রফিটটা হতো এই মেশিনের কারণে হয় নাই, ততটুকুকে মনে করা হবে, লসকে মনে করা হবে ন্যাচারালি এই লসটা অ্যারাইজ করেছে, সুতরাং এই লসের জন্য ক্ষতিপূরণ দেওয়া যাবে। কিন্তু এই লসের জন্য এই মেশিন না যাওয়ার কারণে সরকারের সাথে চুক্তি হয় নাই, চুক্তি না হওয়ার কারণে এখানে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে, এই লসটাকে ন্যাচারাল লস বা এটা ডিরেক্টলি ওটার সাথে কানেক্টেড লস মনে করা হচ্ছে না। এখন প্রশ্ন হলো কোনটা আসলে ন্যাচারালি অ্যারাইজ করেছে, কোনটা করে নাই, এটা কেস টু কেস ভ্যারি করবে। এটা ডিপেন্ড করবে কোন সিচুয়েশনে বিষয়টা আসলে কেমন। এখন যদি এমন হয় যে এই 3-4 লক্ষ টাকার চুক্তিটা সে, প্রফিটটা সে হারিয়েছে, এটা হারানোর কারণে সে হার্ট অ্যাটাক করলো, হার্ট অ্যাটাক করার কারণে আবার হাসপাতালে যেতে হয়েছে, সেইখানে ধরেন আরো তার 2 লাখ টাকা খরচ হয়েছে, তাহলে এই লসও কি সে দিবে? অর্থাৎ এই যে চুক্তি না হওয়ার সাথে যে কানেক্টেড লসগুলো, এটা কতটুকু ক্লোজ, কতটুকু ন্যাচারাল, কতটুকু অ্যারেঞ্জ করেছে ইন দ্য ইউজুয়াল কোর্স অফ থিংস, সেটা হচ্ছে একটা বিচার্য বিষয়, এবং সেটা কোর্ট কেস টু কেস যে সারাউন্ডিং সার্কামস্টেন্স থাকবে সেগুলো বিবেচনায় নিয়ে সেই সিদ্ধান্তে উপনীত হবে। তবে একাডেমিশিয়ান হবে আমরা অতটুকু কথা বলবো, এখানে এই কথাটা বলবো যে ইফ দ্যাট অ্যারাইজেস ন্যাচারালি ইন দ্য ইউজুয়াল কোর্স অফ থিংস, ইন দ্যাট কেস দ্য লস ক্যান বি কম্পেনসেটেড, দ্য পার্টি can claim compensation for that kind of loss only. But if the loss is remote, indirect, in that case that will not be, the compensation for that loss cannot be claimed. এখানে আরেকটা বিষয় আমরা এখানে দেখছি যে ফর হোয়াট টাইপ অফ লস কম্পেনসেশন ক্যান নট বি ক্লেইমড, যে কথাটা অলরেডি বলেছি যে কম্পেনসেশন ক্লেম করা যাবে না ওই সমস্ত লয়ের জন্য যেটা রিমোট অথবা ইনডাইরেক্ট। কোনটা রিমোট দূরবর্তী, কোনটা ইনডাইরেক্ট, এটা একটা কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। অলওয়েজ এই সমস্ত বিষয় যখন সামনে আসবে তখন কতটুকু লস এখানে ডিরেক্ট আর কতটুকু ইনডিরেক্ট সেটা তখন কোর্ট সিদ্ধান্ত নেবে। আপাতত আমরা এতটুকু জানি, ওই সমস্ত লসের জন্য কম্পেনসেশন দাবি করতে পারবো যে লসটা ন্যাচারালি অ্যারাইজ করেছে, ইন দ্য ইউজুয়াল কোর্স অফ থিংস অ্যারাইজ করেছে, অথবা দ্য পার্টিস নিউ দ্যাট দ্য লস ইজ লাইকলি টু অ্যারাইজ ফ্রম দ্য ব্রিচ অফ দিস কাইন্ড অফ কন্ট্রাক্ট। তারা জানতো যে এই চুক্তির ভঙ্গ হলে এ ধরনের একটা লস হতে পারে। আমরা চলে যাচ্ছি যে রুলস রিগার্ডিং অ্যাসেসমেন্ট অফ ড্যামেজ। এখন আমার লস যেটা হয়েছে এই লস আমি মাপবো কিভাবে, মাপার যন্ত্র কি, অ্যাসেস করবো কিভাবে ড্যামেজটা। এখানে বললো যে এইখানে লস যেটা হয়েছে এই লসটা যদি মিটিগেট করা, কমিয়ে নিয়ে আসার কোনো উপায় থাকতো অন্য পক্ষের যার লস হচ্ছে, তাহলে সেইটাকেও বিবেচনায় নিয়ে দেখা হবে আসলে কতটুকু লস হয়েছে। ধরেন ভিন্ন একটা উদাহরণ দিই, এ এবং বি এর মধ্যে একটা চুক্তি। এ বলল আমার একটা ফসলের ক্ষেত আছে, সেখানে পশু পাখি এসে, পতঙ্গ এসে ধরেন ফসল নষ্ট করে, কাউকে আমি চুক্তি করলাম বি এর সাথে যে তুমি এখানে ফসল যাতে নষ্ট না হয় তুমি এটার জন্য ব্যবস্থা গ্রহণ করবা, তুমি এখানে যদি আসে পশু পাখি বসে তাহলে এগুলোকে এখান থেকে তাড়িয়ে দিবা, এটা হচ্ছে তোমার কাজ, বিনিময়ে তোমাকে এটা দিব। এখন যথারীতি বি এই কাজটা করে যাচ্ছে, কোনো একটা সময় দেখা গেল বি কোনো কারণে ওখানে অ্যাবসেন্ট ছিল, এ তখন সেখানে গিয়ে হাজির হয়ে দেখে যে অনেক পাখি সেখানে এসে বসে ওই ফসল নষ্ট করছে। কিন্তু ওইখানে ঘন্টা ধ্বনির মতো কিছু একটা ব্যবস্থা করা ছিল, যেখানে টান দিলেই, রশিতে টান দিলেই একটা ঘন্টা ধ্বনি শব্দ হতো, পাখিগুলো হয়তো উড়ে চলে যেত, ফসলের ক্ষতিটা হতো না। এখন এ করলো কি, সে আর কিছুই করলো না, বললো এটা তো আর আমার কাজ না, ক্ষতি যেটা হয়েছে যা হবে সে তার কাছ থেকে জরিমানা নিব। এইটা এখানে বলে নাই। চুক্তি আইন বলল ভাই তোমার দিক থেকে যদি কোনো ক্ষতি, ফার্দার ক্ষতি হওয়া প্রতিহত করা যেত, মিটিগেট করা যেত, তাহলে তুমি সেইটাও বিবেচনায় নিবা। তোমার অবহেলার কারণে যদি অতটুকু হয়ে থাকে ক্ষেত্র বিশেষে, তাহলে সেইটাও ওই লস ক্যালকুলেট করার সময় কতটুকু ক্ষতি হয়েছে এটা গোনার সময় সেটা বিবেচনায় নেওয়া হবে। তোমার কারণে যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে তুমি অন্যের কাছ থেকে তখন আর আদায় করতে পারবে না। আমি জাস্ট উদাহরণস্বরূপ এই কথাটা বললাম। অর্থাৎ আমরা লস ক্যালকুলেট যখন করব, চুক্তি আইনের 73 সেকশন বলে দিয়েছে এখানে অন্য পক্ষ ক্ষতিটাকে কোনোভাবে কমিয়ে আনতে পারতো কিনা সেই বিষয়টাও বিবেচনায় নিয়ে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। সেকশন 73 এর আরেকটা বক্তব্য আছে। সেকশন 73টা বেশ বড়। এখানে বললো যে কম্পেনসেশন ফর ফেইলিয়ার টু ডিসচার্জ অব্লিগেশন রিজেম্বলিং দোজ ক্রিয়েটেড বাই কন্ট্রাক্ট। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কয়েকটা সেকশন 68, 69, 70, সেখানে দেখছিলাম রিজেম্বলিং কন্ট্রাক্ট, সাদৃশ্যপূর্ণ কন্ট্রাক্ট।
দুইটা পক্ষের মধ্যে সরাসরি কোনো অফার অ্যাকসেপ্টেন্স হয়নি, কনসিডারেশন আলাদাভাবে কোনো কিছু হয়নি, তারপরেও তাদের মধ্যে এমন ধরনের কিছু ট্রানজ্যাকশন হয় যেটাকে চুক্তি আইন ধরে নিয়েছে এটাও একটা চুক্তি, এটাও একটা কন্ট্রাক্ট। এখানে সেকশন 73 বলছে ওই ধরনের রিজেম্বলিং কন্ট্রাক্টও যদি কোনো কারণে ব্রিচ হয় সেই ক্ষেত্রেও একই সূত্র প্রযোজ্য, অর্থাৎ সেখানেও কম্পেনসেশন যোগ্য হলে কম্পেনসেশন ক্লেম করা যাবে, এবং কম্পেনসেশন ক্লেম করলে সেকশন 73-তে অন্যান্য যে নিয়মকানুনগুলো আছে স্বাভাবিক একটা চুক্তির ক্ষেত্রে সেখানেও ওই স্বাভাবিক চুক্তির ওই নিয়মগুলো মেনে তখন কম্পেনসেশন পাবে কি পাবে না, পেলে কতটুকু পাবে সেগুলো নির্ধারণ করা হবে। এখানে দুইটা মামলার কথা বলা আছে, দেখেন একটা প্রভিন্স অফ ওয়েস্ট পাকিস্তানের যে মামলাটা, এখানে বলা হচ্ছে ইট ইজ দ্য আনডাউটেড ল দ্যাট দ্য প্লেইন্টিফ হু সুস ফর ড্যামেজেস owes the duty of taking all reasonable steps to mitigate the loss consequent upon the breach and cannot claim as damages any sum which is due to his negligence। যে কথাটা আগে বলেছি, এখানে বলল যে ব্যক্তি কম্পেনসেশন দাবি করছে, প্লেইন্টিফ বাদী, সে যে কম্পেনসেশন দাবি করছে তারও কিন্তু ওজ দ্য ডিউটি, তারও একটা ডিউটি আছে, রিজনেবল স্টেপ নিতে হবে যাতে করে লসটা, ওই যে ব্রিচের কারণে কনসিকুয়েন্ট যে লসটা হচ্ছে সেই লসটাকে যেন মিটিগেট করা যায়, চুক্তি ভঙ্গের কারণে যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটাকে মিটিগেট করা যায়। তার নেগলিজেন্সের কারণে, তার অবহেলার কারণে যদি ক্ষতির পরিমাণ বাড়ে, ওই ক্ষতি কিন্তু তখন অন্য পক্ষের কাছ থেকে সে চাইতে পারবে না। এটা এই মামলায় 13 DLR এর একটা মামলা এখানে আসছে। আর একটা মামলা এখানে আমি দেখাচ্ছি 17 DLR এর। এখানে যে কথাটা বললো যে ক্ষতির পরিমাণ যেটা হবে সেটা তো ক্ষতি আদায় করবে, কিন্তু এটার উপর ইন্টারেস্ট ক্লেম করতে পারবে কিনা, বললো যে যদি স্পেসিফিক্যালি এক্সপ্রেসলি চুক্তির মধ্যে এ ধরনের কোনো কিছু বলা না থাকে যে ক্ষতিপূরণ কিন্তু ওই ক্ষতিপূরণের পরিমাণের উপরে আবার ইন্টারেস্ট নিবে, এটা যদি বলা থাকে তাহলে পাবে, কিন্তু বলা না থাকলে তাহলে সেই ক্ষেত্রে এটা পাবে না বলেই ধরে নেওয়া হবে। আমরা চলে যাচ্ছি এরপরে সেকশন 74 এ। সেকশন 74 এ যে কথাটা বলছে যে কম্পেনসেশন ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট হোয়ার পেনাল্টি স্টিপুলেটেড ফর, পেনাল্টি, কম্পেনসেশন না, পেনাল্টি। একটা হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতি, আর একটা হচ্ছে দণ্ড। যেই কাজ করলা কেন এটার জন্য তোমার দণ্ড, এটার জন্য তোমার জরিমানা, জরিমানা যেটা বলা হয় পেনাল্টি। এখন অত টাকা তোমার জরিমানা হবে যদি এই ধরনের কোনো কিছু করো, যদি অ্যামাউন্ট অফ কম্পেনসেশন শ্যাল বি, এখানে কতটুকু হবে, পেনাল্টিটা যদি স্টিপুলেটেড ফর, তার মানে কতটুকু জরিমানা হবে সেটা যদি উল্লেখ করা থাকে তাহলে ওই পেনাল্টির সর্বোচ্চটুকু হতে পারে বা তার নিচের যে কোনো পরিমাণ রিজনেবল হতে পারে। আমি আবার বলছি, একটা উদাহরণ দিলে এখানে ভালো বোঝা যাবে। দেখেন এ কন্ট্রাক্ট করলো টু পে বি 1000 টাকা। ইফ হি ফেলস টু প্রোভাইড এ সার্টেন গুডস অন স্পেসিফিক ডে, একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট পণ্য যদি বি এর কাছে দিতে ব্যর্থ হয় তাহলে 1000 টাকা জরিমানা দিবে। এখন সত্যি সত্যি দেখা গেল এ বি কে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকাটা, ওই পণ্যটা দিতে পারলো না, তাহলে এখন যে চুক্তির মধ্যে বলা ছিল যে না পারলে 1000 টাকা জরিমানা দিবে, এখন আসলে কত দিবে, কত দিবে যখন প্রশ্নটা আসবে তখন প্রশ্ন উত্তর হলো যে এই 1000 টাকা দিতে পারে ম্যাক্সিমাম, অথবা 1000-এর নিচে যে কোনো পরিমাণ যেটা আদালত উপযুক্ত মনে করবে, কিন্তু কখনোই 1000 টাকার বেশি না। অর্থাৎ অ্যামাউন্ট অফ কম্পেনসেশন শ্যাল বি রিজনেবল অর দ্য অ্যামাউন্ট মেনশন ইন দ্য কন্ট্রাক্ট, যেটা এই যে 1000 উল্লেখ করা আছে হয় এইটা অথবা এর নিচে যে কোনো একটা পরিমাণ যেটা কোর্ট রিজনেবল মনে করবে। amount of compensation shall not in any case exceed the amount mentioned in the contract, চুক্তিতে যে অ্যামাউন্টটা উল্লেখ করা আছে এইটা কখনো এক্সিড করবে না, এইটার বেশি কখনো যাবে না। তাহলে দুইটা সূত্র, এক নাম্বার যে টাকাটা উল্লেখ করা আছে এর বেশি কখনো হবে না, সর্বোচ্চ এতটুকু হতে পারে, অথবা এর নিচে যে কোনো অ্যামাউন্ট যেটা কোর্ট উপযুক্ত মনে করবে সেটা হতে পারে। তবে এই নিয়মটা কিন্তু ভিন্ন আরেকটা ক্ষেত্রে সেখানে প্রযোজ্য নয়, সেটা হলো বেইল বন্ড যদি হয়, বা ধরেন এমন কোনো একটা বন্ড রিকগনিজেন্স, বা এমন কোনো একটা বন্ডে কোনো একজন ব্যক্তি বন্ডে সই করছে, করে বলছে যে এটা হলে আমি এটা করব, এবং সেটা করছে কোনো একটা আইনের অধীনে অথবা সরকারের কোনো একটা অর্ডারের মাধ্যমে, অথবা কোনো একটা পাবলিক ডিউটি পারফর্ম করার জন্য যেখানে পাবলিকরা ইন্টারেস্টেড যে এটার যদি ব্রিচ হয় তাহলে আমি এটা করব, এটা করে দেবো। বেল বন্ডের কথাই ধরেন যে যদি আসামি হাজির না হয় তাহলে আমি এত টাকা পরিশোধ করব। এই ধরনের কোনো বিষয় যদি থাকে তাহলে কিন্তু উপরের নিয়মটা প্রযোজ্য হবে না, তখন যা লেখা আছে সেই অ্যামাউন্টটাই প্রযোজ্য হবে, সেই অ্যামাউন্টটাও দিতে হবে। এটাও কিন্তু একটা কন্ট্রাক্ট হলো, ওই কর্তৃপক্ষের সাথে একটা কন্ট্রাক্ট হলো যে মিস্টার এক্স সে যদি কোর্টে যথাসময় হাজির না হয় তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষে আমি এত টাকা দিব, বেল বন্ডে স্বাক্ষর করলাম। তাহলে সেই ক্ষেত্রে তখন এই অ্যামাউন্টের নিচে আসা রিজনেবল অ্যামাউন্ট হওয়া তখন সেটা করা যাবে না, তখন যা লেখা আছে তাই করতে হবে।
রাইট টু কম্পেনসেশন ইন কেস অফ রাইটফুলি রেসেন্ডিং কন্ট্রাক্ট, সেটা আমরা আগেও দেখেছি। কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা চুক্তি বাতিল করে রাইটফুলি, সঠিকভাবে, যেমন ভয়েডেবল কন্ট্রাক্ট, এখন আমি ভয়েডেবল কন্ট্রাক্ট আমি ভয়েড করব, আমার নিয়মের মধ্যে থেকে আমি ভয়েড করে ফেললাম, তাহলে ভয়েড করে ফেললেও এখানে যে আমার ক্ষতিটা হয়ে গেল, আমি তো ভয়েড করতে চাই নাই, কিন্তু ভয়েড করতে হলো, ভয়েডেবল হয়ে গেল, ভয়েড করতে হলেও তাহলে ইতিমধ্যে আমার যে ক্ষতি হয়েছে সেটার জন্য আমি কম্পেনসেশন অন্য পক্ষের কাছ থেকে চাইতে পারি। অর্থাৎ আমি চুক্তিটা সমাপ্তি ঘটিয়ে দিলাম, চুক্তির আমি শেষ করে দিলাম, তারপরও আমি অন্য পক্ষের কাছ থেকে আমি কম্পেনসেশন পেতে পারি। এই ছিল মোটামুটি ব্রিচ অফ কন্ট্রাক্ট নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে উপভোগ করার জন্য আমাদের আজকের লেকচার। স্কুল অফ হক ইউটিউব চ্যানেল থেকে আবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।